আচ্ছা, তারপরে এই যে ব্রিদিং হচ্ছে যে তার যে ব্রিদিংটা একটু দেখলাম যে কি রেটে ব্রিদিং করতেছে, এবং ব্রিদিং এটা একটু লিখে দিতে হবে। যে তারপর সার্কুলেশনে কি দেখবে, পালস, বিপি এটা লিখে দেবে। সার্কুলেশন শুধু না, সার্কুলেশনে আর কি কি দেখবে, পালস দেখবে, বিপি দেখবে, এসব একটু লিখে দিতে হবে আর কি। হ্যাঁ, কনসাস লেভেলটাও দেখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে ডিফর্মিটি। এখন তুমি লোকাল ওই জায়গায় আসলা, যে যে কি বলে, যে এক্সপোজ করলা পেশেন্টকে, আদার কোনো ইনজুরি আছে নাকি, এবং তারপর তুমি লোকাল পার্টে আসলা। এখন যদি রোগীটা শকে, আমরা বলেছি শকে, তাহলে সাইমেলটেনিয়াস রিসাসিটেশনে কি লিখবা বলো তো? স্যার রিসাসিটেশনে স্যার ফ্লুইড ম্যানেজমেন্ট করতে হবে। কি ফ্লুইড দিবে স্যার? কিরকম ফ্লুইড দিবা? হার্টম্যান দিবা। হার্টম্যান কি কলয়েড না ক্রিস্টালয়েড? হার্টম্যানটা কলয়েড না ক্রিস্টালয়েড? ক্রিস্টালয়েড। ক্রিস্টালয়েড শিওর? জান্নাতুল মাওয়া বলো, জান্নাতুল মাওয়া বলো। জি স্যার। হ্যাঁ, তাহলে কি ফ্লুইড দিবা? নরমাল স্যালাইন। নরমাল স্যালাইন? নরমাল স্যালাইন দিবা নাকি হার্টম্যান দিবা? স্যার বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার হার্টম্যান দিতে হবে, যেহেতু ব্লাড লস হয় ওপেন ফ্র্যাকচারের ক্ষেত্রে। ইয়েস, কে বলছো? স্যার সাইমা রহমান। মিম, ঠিক আছে, ঠিক আছে মিম, এখন বলো। মিমের কাছে আমি আসতে চাচ্ছিলাম, হ্যাঁ একটু পরে আসতে চাচ্ছিলাম। ঠিক আছে মিম, এখন বলো যে হার্টম্যান দিতে হবে, হ্যাঁ যেহেতু ব্লাড লস হয়। হার্টম্যানটা কি, কলয়েড আর ক্রিস্টালয়েড? স্যার ক্রিস্টালয়েড। হার্টম্যানটা ক্রিস্টালয়েড, হ্যাঁ। কেন দিচ্ছ হার্টম্যানটা? স্যার যেহেতু ওপেন ফ্র্যাকচারের ক্ষেত্রে ব্লাড লসের হিস্ট্রি থাকে, তো ব্লাড যদি ম্যানেজ করতে দেরি হয় স্যার, তখন আগে হার্টম্যানটা শুরু করতে হবে, দেন ব্লাড আসলে স্যার ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। হ্যাঁ, তাহলে তুমি হার্টম্যান চ্যানেল ওপেন করলা, হার্টম্যান দিলা, প্রয়োজনে 2 হাতে চ্যানেল ওপেন করতে হবে, এবং চ্যানেলের যে ক্যানুলা থাকবে, হোয়াইট বোর ক্যানুলা, হোয়াইট বোর ক্যানুলা। ফারজানা হাসান ফ্লোরা, ফারজানা হাসান ফ্লোরা, আবার আনমিউট করো। ফারজানা হাসান ফ্লোরা, ফারজানা হাসান ফ্লোরা। ইয়েস ইয়েস, ফারজানা আনমিউট করেছো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি ঠিকই বলেছো যে তুমি হার্টম্যান দিবা, এবং হার্টম্যানটা হচ্ছে যে ক্রিস্টালাইজ সলিউশন, এবং এটা চ্যানেল ওপেন করে ফেলবা। তারপর কি কি চ্যানেল দিয়ে ওপেন করবা এটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে। তুমি একটা হোয়াইট বোর ক্যানুলা, হোয়াইট বোর ক্যানুলা মানে হচ্ছে 18 গেজ, 18 গেজ, হ্যাঁ 18 গেজ, 18 জি, 18 গেজ আর কি। হ্যাঁ, হোয়াইট বোর ক্যানুলা, 18 গেজ ক্যানুলা দিয়ে চ্যানেল ওপেন করে ফেলবা। হ্যাঁ, ইফ নিডেড I shall open the channel in both upper limbs বা both hands, 2 হাতে, দরকার হলে 2 হাতে চ্যানেল ওপেন করবা। সাথে সাথে কি করবা, যেটা বললো ওই যে মিম বললো, মিম যেটা বললো যে ব্লাডের জন্য, ব্লাড আসা পর্যন্ত তুমি হার্টম্যান দিবা, এবং ব্লাডের জন্য কি করে দিবা, রিকুইজিশন পাঠিয়ে দিতে হবে, ব্লাডের জন্য রিকুইজিশন পাঠিয়ে দিতে হবে। আচ্ছা, তারপর আচ্ছা এটা করলা, তারপর আর কি করবা? এনজি সাকশন মানে এনজি ফ্লুইড। আচ্ছা, নাসোগ্যাস্ট্রিক টিউব দিবা। আচ্ছা, কেন কেন তুমি নাসোগ্যাস্ট্রিক সাকশন দিতে চাও এখনই? সাকশন এখনই কেন দিতে চাও? স্যার পেশেন্ট যেহেতু আনকনশিয়াস। আচ্ছা, আনকনশিয়াস, সে আনকনশিয়াস না, একটু শকে আছে কিন্তু এখন আনকনশিয়াস হয়নি। স্যার ফ্লুইড লস আনকনশিয়াস হয়নি হচ্ছে যেহেতু স্যার ফ্লুইড লস হচ্ছে, ফ্লুইড লস হচ্ছে, সে ফ্লুইড লস তো মেজর কজ হইতে পারে, যে ফ্লুইড লস তো যে লিম থেকেই হচ্ছে, সে অর্থোপেডিক সে লিম থেকে হচ্ছে।
এখন যদি বলো যে তুমি অ্যাবডোমিনাল ইনজুরি, অ্যাবডোমিনাল ইনজুরি, পেট ফুলে যাচ্ছে, অ্যাবডোমেন টাইট হয়ে গেছে, অ্যাবডোমেন টেন্স, রিজিড, হার্ডবোর্ড রিজিডিটি তৈরি হয়েছে, অ্যাবডোমেন ফুলে যাচ্ছে, ডিস্টেন্ডেড হয়ে গেছে, তখন তুমি এনজি সাকশনটা দিবা, কারণ তোমার ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা সাসপেক্ট করতেছো আর কি, হ্যাঁ, এবং ভিতরে অ্যাবডোমিনাল ইনজুরি, ভিসেরাল ইনজুরি সাসপেক্ট করতেছো, গাট ইনজুরি সাসপেক্ট করতেছো, তখন তুমি ইয়ে করতে যে এনজি একটা টিউব দিবা। কিন্তু তুমি এখানে অর্থোপেডিক পার্টি যে কোশ্চেনটা আসবে, যেখানে পায়ে বলে দেওয়া হয়েছে যে একটা ওপেন ফ্র্যাকচার, সেখানে এনজি টিউবটা এখন দরকার নাই। আর কি করবা? আরো অনেক কিছু তো করা আছে। পেশেন্টটা শকে আছে, মানে কি যে সে শকে আছে কিন্তু আনকনসিয়াস না, সে খুব পেইনে আছে, কি তার একটা হাইপোভলিউমিক শক হচ্ছে, কারণ ব্লাড লস হয়ে যাচ্ছে। ইয়েস, পেইন ম্যানেজমেন্ট করবা। তাহলে কি করবা? তাকে একটা পেইন কিলার দিবা, তাই তো? হ্যালো, আচ্ছা, তাহলে পেইন কিলার দিলে কি দিতে হবে সাথে? পেইন কিলার কি দিবা? স্যার অ্যান্টি পেইন কিলার স্যার, মানে পেইন অনেক বেশি থাকলে স্যার মরফিন। আচ্ছা, ওদিকে যাও না বাবা, কারণ এখনো আমি তো কমপ্লিটলি মানে শিওর না যে তার মানে হেড ইনজুরি আছে কিনা। ওটা আবার ওক্ষেত্রে আবার সেপেথিডিন বা এই ধরনের জিনিসগুলো হচ্ছে যে সেন্ট্রাল অ্যাক্টিং গুলো হেড ইনজুরিতে কন্ট্রা ইন্ডিকেটেড। এখন এদিকে যাওয়ার দরকার নেই। তুমি যে এনএসএআইড দিলা, একটা এনএসএআইড দিলা, অ্যান্টি আলসারেন্ট দিলা, এনএসএআইড আইএমডি দিলা, অ্যান্টি আলসারেন্ট আইভি দিয়ে দিলা, অ্যান্টি আলসারেন্ট যে সে ইনজেকশন ওমিপ্রাজল দিয়ে দিলা। ওকে, আন্ডারস্ট্যান্ড না? বা ইনজেকশন রেইনটিডিন দিয়ে দিলা, কি ইনজেকশন রেইনটিডিন বা ইনজেকশন ওমিপ্রাজল অ্যান্টি আলসারেন্ট দিলা হচ্ছে যে আইভি, আর একটা এনএসআইড ইনজেকশন সে কিটোরোলাক অর ক্লোফেনাক ইনজেকশন তুমি আইএম দিয়ে দিলা। ঠিক আছে, ওকে হলো। আমরা পেরিফেরাল অ্যাক্টিং এনএসআইড গুলো এখানে ফার্স্ট চয়েস করব। আচ্ছা, আর একটা তার সাথে তার কভারেজে একটা অ্যান্টি আলসারেন্ট দিব। আর কি দিব? ওপেন ফ্র্যাকচার, কিন্তু ওপেন ফ্র্যাকচার। এখন একটু কথা বলো, জান্নাতুল মা কথা বলো, জান্নাতুল মা কথা বলো। অ্যান্টিবায়োটিক দিতে হবে, আইভি। ইয়েস, অ্যান্টিবায়োটিক আইভি দিতে হবে। কে বললা? জান্নাতুল মা অবশ্য, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি অ্যান্টিবায়োটিক দিবা? মাও আনমিউট করে রাখো। স্যার ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে। হ্যাঁ, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক কোনটা দিবা? স্যার সেফালোস্পোরিন গ্রুপের দিতে পারি। ইয়েস, সেফালোস্পোরিন দিতে পারো। আচ্ছা ঠিক আছে, সেপ্ট্রাক্সন দিতে পারো। যে সেপ্ট্রাক্সনটা গ্রাম নেগেটিভে কাজ করে বেশি, তাহলে গ্রাম পজিটিভে কাজ করার জন্য তার সাথে ফ্লুক্লক্সাসিলিন দিতে পারো। তাহলে গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভ দুইটাকে কভার করবে সেপ্ট্রাক্সন এন্ড যে ফ্লুক্লক্সাসিলিন। ঠিক আছে, আচ্ছা এই দুইটা অ্যান্টিবায়োটিক দিলা। আর কি দিবা? ওপেন ইনজুরি। স্যার টিটেনাস ইয়েস, ভ্যাকসিনেশন। টিটেনাস ভ্যাকসিনেশন দিবা। কি দিবা ভ্যাকসিনেশনের জন্য? কোনটা দিবা? স্যার যদি মানে আগে টিটেনাস ভ্যাকসিনের কোনো হিস্ট্রি না থাকে বা মানে শিওর না থাকি, তাহলে হচ্ছে ভ্যাকসিনও দিতে হবে, টিটেনাস টক্সয়েড, আর সাথে হচ্ছে স্যার ইমিউনোগ্লোবুলিনটাও দিতে হবে। এখন 35 ইয়ার্স ওল্ড বলা হয়েছে, হ্যাঁ, তাহলে তার আগে টিটেনাসের মেল পেশেন্ট, আগে টিটেনাসের যে ভ্যাকসিনেশনের হিস্ট্রি কেমন করে থাকবে? থাকবে না। থাকবে না। ইয়েস ইয়েস, কার থাকতে পারে? সে a child under 5 years old, child under 5 years old, তাহলে তার যে টিটেনাসের ভ্যাকসিনের হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। চাইল্ড আন্ডার 5 ইয়ার্স ওল্ড হলে যে তার টিটেনাস যে ইয়ে দেওয়া হয়েছে, এর আগে টক্সাইড দেওয়া হয়েছে, এখন তার ইমিউনিটি আছে, এটাকে জাস্ট বুস্ট আপ করার জন্য একটা টক্সাইড দিবা। কিন্তু আর আর ইয়েকে এই যে ফিমেল পেশেন্ট ইন ইয়েতে যে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ আর কি, এটা, অথবা প্রেগনেন্ট
মহিলা তাদের না ভ্যাকসিনেশনের টিটেনাস ভ্যাকসিনেশন হিস্ট্রি থাকবে, কিন্তু এছাড়া তো বেশিরভাগ মানুষেরই থাকবে না। তো আমরা কি দিব, যে টিটেনাস টক্সয়েডও দিব এবং ইমিউনোগ্লোবিনও দিব। কোথায় দিব টিটেনাস টক্সয়েড আর ইমিউনোগ্লোবিন, কোন রুটে দিব? স্যার আইভি দিব না স্যার, মানে আইএম দিব স্যার, মানে একটা যদি আপার লিম্বে দেয় একটা লোয়ার লিম্বে দিতে হবে। আচ্ছা, লোয়ার লিম্বে দিব। আচ্ছা ঠিক আছে, না দুইটাই আপার লিম্বে দিতে পারো, দুই হাতে দিবা, জি স্যার। হলো না? জি স্যার। দুই ডেল্টয়েডে দুইটা দিলা, এক হাতে একটা, এক হাতে কেন এক হাতে দিচ্ছ না কেন? স্যার যদি ইমিউনোগ্লোবুলিন আর ভ্যাকসিন মানে একসাথে কাজ করে একটা আরেকটাকে নিউট্রালাইজ করে দিবে, তো আলটিমেটলি তো তার অ্যান্টিবডি প্রোডাকশন হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে দুই আপার লিম্বে, একটা যে রাইট, একটা লেফটে দিবা। ওকে, জি আচ্ছা আচ্ছা। তারপর আর কি দিবা? অ্যান্টিবায়োটিক দিলা, অ্যানালজেসিক দিলা, অ্যান্টি আলসারেন্ট দিলা, অ্যান্টিবায়োটিক দিলা, তার আগে হোয়াইট বোর্ড চ্যানেল ওপেন করলা, আর হার্টসল দিলা, ব্লাডের জন্য রিকুইজিশন দিয়ে দিয়েছো, ব্লাড আসার ব্যবস্থা করছো, আর তারপর পেশেন্ট ধীরে ধীরে স্টেবল হচ্ছে, পেশেন্ট ধীরে ধীরে স্টেবল হচ্ছে। এখন কি করবা? স্যার মানে ফ্র্যাকচার সাইটটা আমাদেরকে দেখতে হবে এক্স্যাক্টলি। ফ্র্যাকচার সাইটে কি করবা বলো? স্যার ওখানে মানে ফ্র্যাকচার কতটুকু বা মানে কতটুকু হচ্ছে স্কিন সফট টিস্যু ইনজুরি হচ্ছে স্যার, ওটা আইডেন্টিফাই করবো। তারপর স্যার এক্সরে করতে হবে ফ্র্যাকচার মানে কোন বোনস। পেশেন্টকে স্টেবল করার পর তুমি এক্সরে করতে পাঠাবা। এক্সরে করতে পাঠানোর আগে কিছু করতে পারো? ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হয়ে যাচ্ছে ওখান দিয়ে। জি স্যার, স্যার ব্লিডিং কন্ট্রোল করতে হবে। কেমন করে ব্লিডিং কন্ট্রোল করবা? স্যার এলিভেশন করতে পারি, প্রেসার এন্ড প্যাক দিতে পারি। হ্যাঁ, লিম্বে কখনো যদি একটা লিম্বে ইনজুরি থাকে, ল্যাসেরেটেড ইনজুরি, লিম্বে অনেক ব্লিডিং হচ্ছে, তাহলে আমার ব্লিডিং চেক করার ফার্স্ট স্টেপ হচ্ছে কি, যে প্রেসার এন্ড প্যাক, ব্যান্ডেজ এন্ড লিম্ব এলিভেশন। সে হাতে যদি ল্যাসেরেটেড ইনজুরি নিয়ে আসে, হাতটাকে এলিভেট করে রাখলে ব্লিডিংটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তার সাথে তুমি একটা টাইট ব্যান্ডেজ দিতে পারো, এটা একটা। আর কি করতে পারো? তারপরেও দেখলা যে স্পাউটিং ব্লিডিং হচ্ছে, কি করতে পারো? টর্নিকেট দিতে পারো, ইয়েস। টর্নিকেট দিলে অবশ্যই, টর্নিকেট কখন তুমি দিলা এটাকে এটার টাইমটা মেনশন করে রাখতে হবে। হ্যাঁ, যে টর্নিকেট কখন দিলা, কেন টর্নিকেট দিলে টর্নিকেট টাইমটা মেনশন করতে হবে। টর্নিকেট অনেকক্ষণ থাকলে কি হবে? স্যার ওখানে হচ্ছে নেক্রোসিস হয়ে যাবে, মানে ব্লাড সাপ্লাই না গেলে। তো তাহলে টর্নিকেট দিলে কতক্ষণ রাখতে পারো? টর্নিকেটটা কতক্ষণ রাখা যাবে? কতক্ষণের মধ্যে এই টর্নিকেট ডিপ্লেট করে ফেলতে হবে, টর্নিকেটকে অফ করতে হবে বা টর্নিকেট ডাউন করতে হবে? কতক্ষণের মধ্যে? সেই তুমি সকাল 9টার সময় টর্নিকেট দিয়েছো, কোন সময়ের মধ্যে মানে কতক্ষণ তুমি এই টর্নিকেটটা রাখতে পারবা? সকাল 9টায় টর্নিকেট দিয়েছো পায়ে, 2 ঘন্টা। স্যার মনে নেই। আচ্ছা, টর্নিকেট রাখতে পারবা তুমি 1.5 ঘন্টা, এটা মনে রাখবে। একটা মনে রাখলেই চলবে, আপার লিম্ব অর লোয়ার লিম্ব, আপার লিম্ব অর লোয়ার লিম্ব। টর্নিকেট একবার দিলে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা পর্যন্ত রাখতে পারবা, 1.5 ঘন্টার মধ্যে টর্নিকেট অফ করে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড না? আর কি করতে পারো তুমি? একটা টেম্পোরারিলি যে যে ভেসেলটা থেকে স্পাউটিং ব্লিডিং হচ্ছে, ওটাকে একটা আর্টারি ফোরসেপ দিয়ে ক্লাম্প করে রাখতে পারো। তুমি টাইট ব্যান্ডেজ দিতে পারো। কি করতে পারো? টাইট ব্যান্ডেজ দিতে পারো, লিম্বকে এলিভেট করে রাখতে পারো, স্পটিং ব্লিডিং জায়গাটাকে টেম্পোরারিলি আর্টারি ফোরসেপ দিয়ে ক্লাম্প করে রাখতে পারো। হ্যাঁ, তারপর হচ্ছে যে তুমি টর্নিকেট অ্যাপ্লিকেশন করতে পারো। ঠিক আছে, তো তারপর যখন দেখলা যে তোমার আর কোনো স্পাউটিং ব্লিডিং বা নাই, তখন তুমি পার্টটাকে এক্সরে জন্য পাঠাতে পারো। এক্সরেটা আসলো, এক্সরেতে দেখা গেল যে একটা কমিউনিটেড ফ্র্যাকচার রাইট টিবিয়া ফিবুলা।
আনমিউটটা মিম আনমিউট করো। হ্যালো, জি স্যার। হ্যাঁ মিম বলো যে একটা 12 সেন্টিমিটার owned infected contaminated owned right tibia with comminuted fracture tibia. তো এটা তাহলে এটা ক্লাসিফিকেশনে কোন ক্লাসিফিকেশনে পড়বে? কাস্টিলো আরেকবার একটু বলতে পারবেন স্যার? আরেকবার 12 সেন্টিমিটার। 12 centimeter cross size, 12 centimeter in length, communicated টাইপ 3। type 3 12 সেন্টিমিটার। type 3 হ্যাঁ type 3 ক্লাসিফিকেশন আবার কি কি আছে? type 3 এর মধ্যে আবার কি কি আছে? A, B and C। কখন হবে A? স্যার A হবে যদি হচ্ছে স্যার সেগমেন্টাল হয় স্যার 10 সেন্টিমিটারের থেকে বেশি কিন্তু কভারেজ দেওয়া পসিবল। স্যার এই ক্ষেত্রে হচ্ছে A হবে। এ হবে হ্যাঁ 10 সেন্টিমিটারের বেশি ও কন্টামিনেটেড ওন টিস্যু কভারেজ পসিবল। বাট হ্যাঁ টিস্যু কভার মানে টিস্যু কভারেজ অফ দ্য বোন পসিবল, টিস্যু কভারেজ অফ দ্য বোন পসিবল, স্কিন এন্ড সফট টিস্যু দিয়ে স্কিন কভারেজ করা পসিবল। হ্যাঁ তাহলে এটা হচ্ছে যে 3A। 3B স্যার এই ক্ষেত্রে হচ্ছে সিভিয়ার টিস্যু লস থাকবে, 10 সেন্টিমিটারের বেশি থাকবে, আর স্যার সফট টিস্যু কভারেজ নট পসিবল। সফট টিস্যু নট পসিবল। ওটা কভার করতে হবে কি দিয়ে? সেই ক্ষেত্রে হচ্ছে স্যার গ্রাফট করতে হবে, ডিস্টেন্ট প্লেস থেকে ফ্ল্যাপ নিয়ে এসে দেন কভার করতে হবে। ডিস্টেন্ট বা লোকাল ফ্ল্যাপ। হ্যাঁ 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 লোকাল অর ডিস্টেন্ট ফ্ল্যাপ করতে হবে, ফ্ল্যাপ করতে হবে। হ্যাঁ গ্রাফট না, হ্যাঁ লোকাল অর ডিস্টেন্ট ফ্ল্যাপ করতে হবে, গ্রাফট বলবা না, ঠিক আছে? ফ্ল্যাপ কভারেজ করতে হবে। স্যার কথা কেটে কেটে আসছে, শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছো? জি স্যার। কাস্টর আন্ডারসন 3C। 3C 3C এর ক্ষেত্রে হচ্ছে বলো। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকজনকে জিজ্ঞেস করি। স্যার আরেকবার স্যার কোশ্চেনটা স্যার আমার একটু নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বলো যে ওন সাইজ হচ্ছে মোর দেন 10 সেন্টিমিটার, কন্টামিনেটেড সিভিয়ারলি কন্টামিনেটেড কমিউনিটেড ফ্র্যাকচার অফ টিবিয়া, আর হচ্ছে যে এখন এটা কাস্টর অ্যান্ডারসন 3 ক্লাসিফিকেশনে পড়ে। 3A বলেছো যে এটা হচ্ছে যে বোন ক্যান বি কভার্ড উইথ স্কিন এন্ড সফট টিস্যু। 3B হচ্ছে তুমি বলেছো যে bone cannot be covered with skin and soft tissue, flap is needed, local or distant flap is needed to cover the bone. So 3B আর 3C কখন বলবো? সি এর ক্ষেত্রে হচ্ছে স্যার যখন ভাস্কুলার ইনজুরি থাকবে এবং তার সাথে স্যার সফট টিস্যু ইনজুরিও থাকবে। ইয়েস ইয়েস ইয়েস, যে ভাইটাল স্ট্রাকচার ইনজুরি থাকে, যেমন ভাস্কুলার ইনজুরি সাথে নার্ভ ইনজুরি, তো তাহলে এটা 3C হবে। ওকে, তাহলে কেন এই ক্লাসিফিকেশনটা হলো? প্ল্যানিং এর জন্য, ঠিক আছে? হলো? জি স্যার। আচ্ছা, তারপর এখন কি করবেন? নেক্সট প্ল্যান
তুমি এক্সরে করতে পাঠালে এক্সরে চলে আসলো, এক্সরে তে দেখলা যে একটা কমিউনিটেড ফ্র্যাকচার, 3-4টা টুকরা হয়ে গেছে, ফ্র্যাগমেন্ট আছে, টিবিয়া উইথ ওপেন একটা ওন্ড মোর দেন অ্যারাউন্ড 12 সেন্টিমিটার কন্টামিনেটেড ওন্ড। হ্যাঁ, নেক্সট প্ল্যান কি? স্যার এরপরে হচ্ছে স্যার যে ওপেন ফ্র্যাকচারে টিস্যু যদি স্যার ইনজুরি থাকে তাহলে ওখানে টয়লেটিং ওন ডেব্রাইডমেন্ট করতে হবে। হ্যাঁ, এটা আমি কি স্যার ইমার্জেন্সিতে বসে করব? এতক্ষণ আমি কোন রুমে ছিলাম? ইমার্জেন্সি রুমে ছিলাম। এখন আমি কি করব রোগীকে? স্যার রেফার করে দেব অর্থোপেডিক্স ওটিতে, ডিপার্টমেন্টে রেফার করব। ইমার্জেন্সি ওটিতে, ইমার্জেন্সি ওটি। ওটি তো লিখবা না তোমরা, পরীক্ষা খাতে লিখবা অপারেশন থিয়েটার। হ্যাঁ, ইমার্জেন্সি অপারেশন থিয়েটার। ভাইবা বোর্ডেও তোমরা ওটি ওটি বলবা না, ডাক্তার হয়ে যাও তারপর ওটি বলবা। তোমরা যে ইমার্জেন্সি অপারেশন থিয়েটার অর ইমার্জেন্সি অর্থোপেডিক অপারেশন থিয়েটার তুমি রেফার করে দিলা। ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে তুমি রোগীটাকে নিয়ে গেলা, তুমি এখন ইমার্জেন্সি অপারেশন থিয়েটারের সার্জন, তুমি এখন কি করবা? সেটাই বলো মিম, বলছিলা তুমি। স্যার সার্জিক্যাল টয়লেটিং করব, স্যার টিস্যু ইনজুরি থাকলে ওন ডেব্রাইডমেন্ট করব, দেন স্যার ফ্র্যাকচারটা রিডাকশনে ট্রাই করব। স্যার রিডাকশন, স্যার ওপেন স্যার ওপেন ফ্র্যাকচারের ক্ষেত্রে যদি টিস্যু ইনজুরি বেশি থাকে তাহলে স্যার ফ্র্যাকচারটি স্ট্যাবিলিটি দেওয়ার জন্য এক্সটার্নাল ফিক্সেটর ইউজ করতে হবে। এক্সটার্নাল ফিক্সেটর ইউজ করতে পারবা। ইয়েস, গুড, ফ্যান্টাস্টিক। তারপর এক্সটার্নাল ফিক্সেটর আবার অনেক রকম আছে, ইউনিঅ্যাক্সিয়াল এক্সটার্নাল ফিক্সেটর আর মাল্টি অ্যাক্সিয়াল এক্সটার্নাল ফিক্সেটর। আমরা এই ক্ষেত্রে প্রথমে ইউনিঅ্যাক্সিয়াল এক্সটার্নাল ফিক্সেটর ইউজ করব। হ্যাঁ, ঠিক আছে? জি স্যার। আচ্ছা। আর তারপর ওন ডিপার্টমেন্ট করলা বা সার্জিক্যাল, এই যে তোমার কথাতেই নেক্সট কোশ্চেনটা চলে আসবে, তুমি এক্সামিনারকে নিয়ে যাবা যে নেক্সট কোশ্চেনে, বুঝতে পারছো? তাহলে এখন কোশ্চেন এক্সামিনার জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ সার্জিক্যাল টয়লেটিং এন্ড হোয়াট ইজ সার্জিক্যাল, বলো। স্যার ওখানে যেহেতু ওপেন ফ্র্যাকচার হয়েছে, সো স্যার কোনো ডাস্ট বা হচ্ছে কোনো, স্যার যে ডাস্টটা ক্লিন করতে হবে স্যার নরমাল স্যালাইন দিয়ে। তারপর নরমাল স্যালাইন দিয়ে। আচ্ছা, আর স্যার ওন ডেব্রাইডমেন্ট, যেসব টিস্যু গুলো স্যার ডেড হয়ে গেছে বা যেগুলা স্যার রিকভার করা যাবে না সেগুলোকে স্যার রিমুভ করতে হবে ওন ডেব্রাইডমেন্ট করে। excision of dead, devitalized and dying tissue. Excision of dead মানে যেটা devitalized and dying tissue, ডাইং টিস্যু সেটাই তুমি বললে আর কি, যে যেগুলো রিভাইভ করা যাবে না, সার্ভাইভ করবে না, সেগুলোকে রিমুভ, সেটাই হচ্ছে যে ডাইং অর ডিভাইটালাইজড টিস্যু আর কি। হ্যাঁ, আর যেগুলো অলরেডি ডেথ, এক্সিশন অফ ডেথ অর ডেথ লস, ডেথ, ডিভাইটালাইজড এন্ড ডাইং টিস্যু, এক্সিশন অফ ডেথ, ডিভাইটালাইজড এন্ড ডাইং টিস্যু, এগুলোকে এক্সারসাইজ করবা। হলো? এক্সারসাইজ করার সময় খুব খেয়াল রাখতে হবে যে তুমি যাতে ভাইটাল স্ট্রাকচার এক্সারসাইজ না করে ফেলো। একটা দেখলে যে কন্টামিনেটেড অ্যান্টিটিবিয়াল আর্টারি আছে, ওটাকে আবার এক্সারসাইজ করে ফেলো না। কন্টামিনেটেড কমন পেরিনিয়াল নার্ভ আছে, ওটাকে আমরা এক্সারসাইজ করতে পারবো না, পারবো না স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে ভালো করে লক্ষ্য রাখতে হবে যে তুমি কি কাটছো, কি এক্সারসাইজ করলা। আচ্ছা, আর তারপর এটাকে ওয়াশ করবা। ওয়াশ করবা কি দিয়ে বলে? নরমাল স্যালাইন দিয়ে। আর কোনো সলিউশন দিবা নরমাল স্যালাইনের সাথে ওয়াশ করার সময়? মা তোমার কলম নিয়ে যাও। কোনো সলিউশন দিবা? স্যার যদি ওখানে অনেক বেশি কন্টামিনেশন থাকে তাহলে স্যার প্রভিডিন আয়োডিন ইউজ করা যেতে পারে। প্রভিডিন আয়োডিন না ইউজ করলা, ঠিক আছে। তারপর আর কি? প্রভিডিন আয়োডিন ইউজ করলা, আর কি? স্যার অ্যান্টিবায়োটিক কোনো সলিউশন? অ্যান্টিবায়োটিক সলিউশন না স্যার, জানি না স্যার এটা। আচ্ছা, ঠিক আছে, প্রভিডিন আয়োডিন দিলা। প্রভিডিন আয়োডিনটা কেন দিলা?
স্যার যদি হচ্ছে হাইলি কন্টামিনেশন থাকে, যে কোনো জার্ম অর্গানিজম যদি ওখানে থেকে থাকে স্যার, সেটা ক্লিন করার জন্য। সেটার জন্য ডিসইনফেক্টেন্ট, হ্যাঁ ইনফেক্টেন্ট। আমরা জার্ম শব্দটা ইউজ করব না, ওটা হচ্ছে যে লেমেনের শব্দ, আমরা বলবো যে মাইক্রো অর্গানিজম। তো ডিসইনফেক্টেন্ট আমরা দিব আর কি, যে সলিউশন, ডিসইনফেক্টেন্ট সলিউশন পভিডন আয়োডিন। আর কি দিতে পারি আমরা এখানে, হাইড্রোজেন পারঅক্সাইড দিতে পারি, হাইড্রোজেন পারঅক্সাইড কি করবে, H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড কি করবে, ও মাইক্রো অর্গানিজম কিল করবে। কেমনে? H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড ও টিস্যু কন্টামিনেশনে এসে একটা অক্সিজেন রিলিজ করে দিবে। তো এখানে যে অ্যানারবস আছে, অ্যানারব গুলো কিল করার জন্য, স্পেশালি গ্রাম নেগেটিভ অ্যানারব গুলো কিল করার জন্য আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দেব। অ্যানারবস গুলো, অ্যানারোবিক অর্গানিজম গুলো কিল করার জন্য হাইড্রোজেন পারঅক্সাইড দেব। ঠিক আছে, ওকে, হলো, বুঝছো? জি স্যার। গ্রাম নেগেটিভ অ্যানারবস কি কি আছে? বলো ইম্পর্টেন্ট গ্রাম নেগেটিভ অ্যানারব। মিম বলো। হ্যালো, টিটেনাস, হ্যালো, শোনা যাচ্ছে না? সাইমা রহমান মিম, শোনা যায়? শোনা যাচ্ছে আপনার কথা। তাহলে গ্রাম নেগেটিভ অ্যানারবস গুলোর জন্য আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিলাম। আচ্ছা, তারপর কি করব? ডিপারমেন্ট করলাম, তারপর এক্সটার্নাল ফিক্সেটর দিয়ে ফিক্স করলাম, তারপর ড্রেসিং দিবা। ড্রেসিং কি দিয়ে দিবা? স্যার কি স্যার? তুমি সার্জিক্যাল টয়লেটিং করলা, ওন ডিপার্টমেন্ট করলা, ক্লিন করলা সবকিছু, ডেড ডাইং ডিপার্টালাইজ টিস্যু এক্সারসাইজ করলা, এক্সটার্নাল ফিক্সেটর দিয়ে বোনকে স্টেবিলাইজ করলা, তারপর কি ড্রেসিং দিবা। ড্রেসিং কি দিয়ে দিবা? স্যার পভিডন আয়োডিন। পভিডন আয়োডিন দিয়েছি স্যার। স্যার গজ, পভিডন আয়োডিন সব গজ দিয়ে ড্রেসিং দিলা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তারপর এছাড়া আর কি দিতে পারো? ইউজল দিতে পারো। স্যার কি স্যার, বুঝতে পারিনি স্যার, আরেকবার। আরেকটা সলিউশন আছে ইউজল, EUSOL, ইউজল, ইতে এডিনবার্গ ইউনিভার্সিটি সলিউশন, এডিনবার্গ ইউনিভার্সিটি সলিউশন। জি স্যার। বুঝতে পেরেছো? ইউজল সাথে দিতে পারো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপর কি করবো? ফুডকে, লিমকে এলিভেট করে রাখলাম, ততক্ষণে ব্লাড চলে আসলো, ব্লাড দিলা। আচ্ছা, এখন যদি এটা হয় গ্যাস্ট্রো 3C, তাহলে কি করতে হবে? 3C সে অ্যান্টিটিবিয়াল আর্টারি ইনজুরি আছে, স্যার ভাস্কুলার রিপেয়ার করতে হবে। ইয়েস, ভাস্কুলার রিপেয়ার করতে হবে। হ্যাঁ, এই ভাস্কুলার রিপেয়ার করতে হবে। ওকে, আর তারপর ফার্দার প্ল্যান, পরবর্তী প্ল্যান, যদি তোমার ফ্ল্যাপ কভারেজ লাগে তাহলে সেকেন্ড সিটিং এ ফ্ল্যাপ কভারেজ করবা, মানে পরবর্তী প্ল্যানের জন্য রোগীকে ছেড়ে দিবা আর কি, এই শেষ। হ্যাঁ, ঠিক আছে, ভালোই বলেছো, এটা তোমরা খুবই ভালোই বললা। এই সবাই শুনতে পাচ্ছ? তুমি আমরা কথাগুলো শুনতে পাও তোমরা সবাই? প্রিয়াঙ্কা বলো, নুসরাত, তাসনিম, প্রিয়াঙ্কা আনমিউট করো। প্রিয়াঙ্কা রোল 36। প্রিয়াঙ্কা আনমিউট করো।
প্রিয়াঙ্কা, আনমিউট করছো? সে প্রিয়াঙ্কা নেই। রাফসানা ইসলাম, রোল 7। রাফসানা ইসলাম, রোল 7। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো তুমি? স্যার রাফসানা ইসলাম। আচ্ছা, গুড। কেমন আছো তুমি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তুমি এখন বলো আমাকে যে একটা 40 years old male patient, male diabetic patient, 40 years old male diabetic patient sustained a sustained a road traffic accident and got trauma. His right tibia open fracture with own size, say around 12 centimeter, comminuted fracture, contaminated wound. Patient brought to you at emergency department. How do you manage? খুব সুন্দর করে প্রথম থেকে বলতে হবে। রাফসানা ইসলাম, রাফসানা ইসলাম, রোল 7। How do you manage? রাফসানা শুনতে পেরেছো আমার কথা? আবার বলবো? যারা আসছে তাদের কাছ থেকে হিস্ট্রি। হ্যাঁ, হ্যালো, স্যার আসসালামু আলাইকুম, আমি 36 প্রিয়াঙ্কা বলছি স্যার। তখন আমার হেডফোনে একটু প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। আর আমার বোধহয় এখন নেটে সমস্যা করতেছে এই জায়গায়। রাফসানা খুব সুন্দর করে বোধহয় কথা শুরু করলো, বাট আমি রাফসানার কথা শুনতে পাচ্ছি না। রাফসানা, তোমার কথা কি আমি তুমি আমার কথা শুনতে পাচ্ছ এখন? রাফসানা, রাফসানা তোমার কথা কেটে কেটে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। রাফসানা কথা শুনতে পাও কেউ? না স্যার, শুনতে পাচ্ছি না। রাফসানার কথা শুনতে পাচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা কি প্রিয়াঙ্কার কথা শুনতে পাচ্ছি? আমরা প্রিয়াঙ্কার কথা শুনতে পাচ্ছি? প্রিয়াঙ্কা, হ্যালো প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কার কথা কি এখন শুনতে পাই? প্রিয়াঙ্কার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, সুমাইয়া রুমকি, সুমাইয়া রুমকি, রোল 40। সুমাইয়া রুমকি, রোল 40। ও, তোমার কথা শুনতে পাচ্ছি? সুমাইয়া রুমকি, রোল 40। সুমাইয়ার কথা শুনতে পাচ্ছি না। জহির হোসেন, 34, রোল জহির হোসেন। জহির হোসেনের কথা শুনতে পাই? জহির হোসেন, জহির হোসেন, শুনতে পাই না। আচ্ছা, মুনারাত মুমু, মুনারাত মুমু, রোল 37। কি করছে সবাই? কেউ শুনতে পায় না? হ্যাঁ, ওকে, ঠিক আছে।
আচ্ছা তাহলে অ্যান্সার করো জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া সুন্দর করে বলো এটা কি করবা এবং তাড়াতাড়ি বলে ক্লাস শেষ করে দিব আমরা, ঠিক আছে? জান্নাতুল মাওয়া বলো। কোশ্চেনটা আবার একটু বলো। A 40 years old diabetic patient sustained a road traffic accident 1 hour back and got open lacerated contaminated wound around 12 centimeter right tibia, right leg with comminuted fracture right tibia fibula. Brought to you at the emergency department. How will you manage? খুব তাড়াতাড়ি সুন্দর করে বলো তুমি। Sir, I want to manage the patient according to the ATLS guideline. I must simultaneously evaluate the patient and resuscitate the patient. First of all, I want to manage the. এখানে একটা হেডিং দিয়ে দিলা যে প্রাইমারি সার্ভে এন্ড সাইমালটেনিয়াস রিসাসিটেশন, হেডিংটা দিয়ে তার নিচে তুমি এই কথাটা লিখতে থাকলা। হ্যাঁ বলো, বলতে থাকো মা, সুন্দর বলতেছো। Then at first I want to maintain the ABCD management, that means airway, breathing, circulation. I must identify any nasal obstruction or airway obstruction and remove the obstruction and maintain the breathing by chin lift, jaw thrust and chin lift. And then I must maintain the circulation by opening wide bore IV channel and give the patient Hartmann solution. And at the same time, I must ask for blood, search for blood sent for matching and grouping, and ask for blood transfusion. Then for pain management, I must give the patient IV analgesic like ketorolac or diclofenac, along with the anti-ulcerant like IV ranitidine or omeprazole. Then as it's a open fracture, so I must give IV antibiotic like ceftriaxone and with flucloxacillin. Then if I must survey the fracture site and identify the soft tissue injury, and if the patient is bleeding, the fracture wound is bleeding, then I must elevate the limb, lower limb, and give pressure and packing. And tourniquet can be applied if needed, but I must be careful about the timing of the tourniquet. Duration of tourniquet, duration of application of tourniquet. Yes, maximum 1.5 1.5 hour can be given. Then when the patient is stable, then I must send the patient for X-ray and evaluate the fracture site. Then after evaluation, I must send the patient, refer the patient to the emergency orthopedics operation theater, and there I will give the surgical toileting with normal saline, povidone iodine. Then I will go for wound debridement and remove the dead. Normal saline, povidone iodine, and hydrogen peroxide. And hydrogen peroxide, yes, sir. আমরা একটা কথা বলি যে povidone iodine solution, hydrogen peroxide solution, আর ওখানে একটু আর হেক্সিস একটু সাবান জাতীয় একটু পদার্থ আছে, হেক্সিস স্ক্রাব। এটাকে নিয়ে আমরা এটাকে কমনলি মানে লোকাল ভাষায় ককটেল বলি। ককটেল কি জিনিস? ককটেল মানে অনেক কিছু সংমিশ্রণ, অনেক কিছু স্ট্রং।
যেটা একটা গালিপটে একই সাথে পভিডেন আয়োডিন সলিউশন, হাইড্রোজেন পারঅক্সাইড এন্ড হেক্সি স্ক্রাব নিয়ে ওটা দিয়ে আমরা ওয়াশ করি আর কি। তো ওখানে হেক্সি স্ক্রাবটা মানে একটু অয়েল, ডেড, ব্লাড টিস্যু গুলোকে ওয়াশ করে দেয়। পভিডেন আয়োডিনটা ডিসইনফেক্টেন্ট হিসেবে কাজ করে, এন্ড হাইড্রোজেন পারঅক্সাইডটা অ্যানারোবিক অর্গানিজমকে কিল করার জন্য ব্যবহৃত হয়। এই তারপর এটা দিয়ে ওয়াশ করে তারপর আমরা নরমাল স্যালাইন দিয়ে ওয়াশ করি আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর বলে যাও সুন্দর বলছো। Then I will do the wound debridement and remove the dead or dying device tissue. Then I will fix the limb with external fixator, most commonly uniaxial external fixator. Then if the hello ji sir. Then I will fix the limb. তারপরে আমি শুনতে পাইনি। তারপর fix the limb with external fixator, most commonly with the uniaxial external fixator. এখানে তুমি ইউনিঅ্যাক্সিয়ালি সরাসরি বলে দাও আর কি। হ্যাঁ, যে ইউনিঅ্যাক্সিয়াল এক্সটার্নাল ফিক্সেটর। ওকে জি স্যার। And if the patient has Gastineau Anderson type 3CB, 3CB না, 3CB একসাথে বলা যায়। 3C যদি বলতে চাও সি সম্পর্কে বলো, বি সম্পর্কে বলতে চাইলে বি সম্পর্কে বলো। স্যার জি স্যার 3C, ইয়েস স্যার। মানে যদি স্যার 3B হয় বা সেক্ষেত্রে হচ্ছে আমরা ফ্ল্যাপ মানে প্ল্যান ফর ফ্ল্যাপ কভারেজ। তাহলে আমরা একজন ফ্ল্যাপ কভারেজ, হ্যাঁ ফ্ল্যাপ কভারেজ এর একটা ফ্ল্যাপ তুলে লোকাল আর ডিস্টেন্ট ফ্ল্যাপ দিয়ে কভার করলাম। আর যদি এই আচ্ছা, আরেকটা জিনিস যে সেক্ষেত্রে তোমার ওই যে যখন ইমার্জেন্সি ওয়ার্ডে ওটিতে আসার আগে ইমার্জেন্সিতে যখন তুমি লিম্বের ইয়ে করছো, ওই যে ব্লিডিং ওগুলো মানে চেক করছো, তো তখনই তুমি ডিস্টেন্ট পালসটা দেখে নিবা। এই পয়েন্টটা ওখানে বলে নিতে হবে। we shall check for the distant pulse, distal pulse. জি স্যার, বুঝতে পারছি? মানে ওটিতে আনার আগে, এক্সরে তে পাঠানোর আগে, ওটিতে আনার আগে এক্সরে তে পাঠানোর আগে ইমার্জেন্সিতে যখন তুমি যে লোকাল ম্যানেজমেন্টে চলে আসছো, ওখানে অবশ্যই হেডিং থাকবে লোকাল। প্রাইমারি এটিএলএস প্রোটোকলে প্রাইমারি সার্ভে, সেকেন্ডারি সার্ভে ওটা তো থাকলো। শর্ট ওটা পয়েন্ট বলে দিলাম, একটা করে পয়েন্ট বলে দিলাম। তারপর লোকাল ম্যানেজমেন্ট, লোকাল যে লিম ম্যানেজমেন্টে এসে তুমি ওই যে ব্লিডিং চেক করতেছো, টাইট ব্যান্ডেজ দিচ্ছ, এলিভেট করে রাখতেছো, তখনই তুমি বলবা যে ডিস্টাল পালস মানে আর্টেরিয়া ডরসালিস পেরিস পালস। হ্যাঁ, এটা দেখতে হবে। থ্যাংক ইউ। না থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে যদি তুমি যে 3C পেলা, তাহলে ভাস্কুলার ম্যানেজমেন্ট করতে হবে, ভাস্কুলার রিপেয়ার করতে হবে। ওকে, ঠিক আছে। আর পোস্ট অপারেটিভ পেন ফুডকে এলিভেট করে রাখতে হবে। আর ততক্ষণ যে ব্লাড চলে আসে, তাহলে ব্লাড ট্রান্সফিউশন করে দিলা। ইমার্জেন্সিতেই ব্লাড ওয়াজ সেন্ট ফর যে গ্রুপিং এন্ড ক্রস ম্যাচিং, ওটাও বলে দিতে হবে। ঠিক আছে? ওকে, সুন্দর বলেছো, কমপ্লিট। মোটামুটি ভালো মার্ক পাওয়ার মতো সবকিছু বলে রাখছো এখানে। ঠিক আছে? আচ্ছা, সবাই বুঝতে পারছো? সবাই এক এক করে বলো যে বুঝতে পারছো। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। আমরা ওখানে তো তোমার নাম বলো আগে। স্যার জানাতুল মামা। হ্যাঁ, জানাতুল মামা বলো। সরি, আমি তোমাদের গলা এখনো মানে মুখস্থ করতে পারিনি, সরি। বলো স্যার। ওখানে যে স্যার আমরা হার্টম্যান সলিউশন দিয়েছি স্যার, এটা তো একটা ক্রিস্টালয়েড স্যার। এক্ষেত্রে নরমাল স্যালাইন কেন দিচ্ছি না, মানে বা স্যার অন্য কোনো ক্রিস্টালয়েড কেন দিচ্ছি না? হ্যাঁ, ঠিক আছে, নরমাল স্যালাইনও দিতে পারো, কিন্তু নরমাল স্যালাইনের থেকে হার্টম্যান সলিউশনটা আর একটু বেশি যে প্রেসার বাড়ানোর জন্য কাজ করে আর কি। বুঝতে পারছি যে প্লাজমা এক্সপ্যান্ডার
আচ্ছা, আরেকটা জিনিস, প্লাজমা এক্সপ্যান্ডার আরেকটা, কিন্তু তোমরা এখানে পুরোপুরি বলতে পারো যে যদি পেশেন্ট শকে থাকে তাহলে প্লাজমা এক্সপ্যান্ডার ব্যবহার করতে পারি বা হার্টম্যান সলিউশন ব্যবহার করতে পারি। হার্টম্যান সলিউশনটা নর্মাল স্যালাইন তো নর্মাল স্যালাইন, কিন্তু হার্টম্যান সলিউশনটা আরেকটু বেশি ভলিউম বাড়ানোর কাজে ব্যবহৃত হয়। বুঝতে পারছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর আজকে তোমরা যারা কথা বললে যে চমৎকার বলছো, জানাতুল মাহাতো এক্সেলেন্ট, খুবই সুন্দর বলেছো। তারপর তোমরা কথা বলেছো হচ্ছে যে সাইমা রহমান মিম, বরাবরের মতো তুমিও চমৎকার বলছো। সাইমা রহমান মিম সুন্দর বলেছো। আর কে কথা বললা? তোমরা আজকে কথা বললা হচ্ছে যে নতুন নতুন মুখ আমি দেখতে চাচ্ছিলাম কথা বলার জন্য। কে কথা বলছো, নাম বলো তো? ফারজানা হাসান কথা বলছো না? হ্যাঁ, কথা বলেছো। আফরোজা হারুন কথা বলেছো, চমৎকার। আফরোজা হারুন খুব সুন্দর কথা বলেছো। শুরুতে শুরু করেছো আর কি, প্রথমে শুরু করাটা খুব সাহসের ব্যাপার। আফরোজা হারুন চমৎকার কথা শুরু করেছো, খুব ভালো বলেছো। আনিকার কথা শুনতে চাচ্ছিলাম খুব বেশি। আনিকাকে খুব মিস করছি আজকে। আনিকা আসো? আজকে আনিকার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আরো অনেকে কথা বলেছে, চমৎকার কথা বলেছে। যারা কথা বললা খুবই সুন্দর বললা, এবং কথা বলতে হবে। হ্যাঁ, যে এখন তো তুমি ক্লাসে তুমি যে কোনো কিছু বলতে পারো, কিন্তু পরীক্ষার হলে তো তুমি একা থাকবা, এবং তখন তো তোমাকে মানে সব কথাই বলতে হবে, অতএব বলা প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছি? সবাই বলবা। হ্যাঁ, তাসমিয়া সাবিহা, তাসমিয়া সাবিহা, রোল 22 বলতে হবে না? বলো তাসমিয়া, বলো, কথা বলতে হবে। তাসমিয়া সাবিহা, রোল 22, কথা বলতে হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে, আজকে ক্লাস শেষ করতেছি, রাখি তাহলে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালাম।